আপনি একটা খাবারকে যেভাবে কুক করে খান, ঠিক একইভাবে একটা খাবার আপনার শরীরকেও ভেতর থেকে ধীরে ধীরে কুক করে ফেলছে। ঠিক যেভাবে একটা টোস্টারে ব্রেড দিয়ে একটা ক্রিস্পি ব্রাউন টোস্ট তৈরি করা হয়, বা একটা পিঙ্ক মাংসকে কুক করা হয় এবং এরপর এটা ব্রাউনে পরিণত হয়, ঠিক একইভাবে একটি খাবার কারণে সেম রিয়াকশনের মাধ্যমে কার্টিলেজ স্লোলি ব্রাউন হয়ে যাচ্ছে এবং আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন, রেজাল্টিং ইন রিঙ্কলস, অর্থাৎ আপনার চেহারায় বয়সের ছাপ দেখা যাবে, চোখের নিচে বয়সের দাগ দেখা যাবে, ভিশন ব্লারি হয়ে যাবে, এটসেট্রা। অর্থাৎ আপনার বয়স বৃদ্ধিটাকে আরও ইনহ্যান্স করে দিচ্ছে। একদম সেম রিয়াকশন উইচ ইজ কল্ড মাইলার্ড রিয়াকশন, যেটা খাবারকে রান্না করার সময় ঘটে, সেম রিয়াকশন আপনার বডিতেও ঘটছে এবং এই একটি খাবার আপনার এজিংকে অর্থাৎ বয়স বৃদ্ধিকে আরও ইনহ্যান্স করে দিচ্ছে, অর্থাৎ আপনি শারীরিকভাবে দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছেন। জি হ্যাঁ, অনেকেই হয়তো বুঝতেই পারছেন, কথা বলছি সুগার নিয়ে। এবং এই প্রসেসটার নাম হলো গ্লাইকেশন, যেখানে সুগার প্রোটিন অথবা ফ্যাটের সাথে বিক্রিয়া করে AGEs বা অ্যাডভান্সড গ্লাইকেশন ইন প্রোডাক্টস তৈরি করে এবং এইজেস আপনার শরীরের কোলাজেন, ইলাস্টিন, কার্টিলেজ এগুলোর সাথে ক্রস লিঙ্ক করে এগুলোকে স্টিফ করে দিচ্ছে বা শক্ত করে দিচ্ছে, যার কারণে আপনার স্কিনের ইলাস্টিসিটি, বাউন্স ব্যাক অ্যাবিলিটি, জয়েন্ট পেইন সহ বার্ধক্যজনিত আরও অনেক উপক্রম আপনার শরীরেই দেখা যাচ্ছে। গ্লাইকেশনের এই রিয়াকশনটা একটি নন এনজাইমেটিক রিয়াকশন। পয়েন্ট টু বি নোটেড, এনজাইমেটিক রিয়াকশন এবং নন এনজাইমেটিক রিয়াকশনের মধ্যে পার্থক্য হলো, একটা এনজাইমেটিক রিয়াকশনের ক্ষেত্রে আপনার শরীরের এই রিয়াকশনের ইন প্রোডাক্টটা ঠিক যে পরিমাণে দরকার আছে, ঠিক সেই পরিমাণ এনজাইম আপনার বডি এই রিয়াকশনের প্রোভাইড করার মাধ্যমে এই রিয়াকশনটা ঘটায়। কিন্তু যে সকল রিয়াকশন নন এনজাইমেটিক রিয়াকশন, এ সকল রিয়াকশনের ক্ষেত্রে যেহেতু আমাদের বডি এখানে কোনো এনজাইম প্রোভাইড করে না, তাই এই রিয়াকশনগুলোর ওপর আমাদের শরীরের কোনো কন্ট্রোল থাকে না। অর্থাৎ এই রিয়াকশনগুলোর ক্ষেত্রে রিয়াক্ট্যান্টস বা বিক্রিয়ক যত বেশি পরিমাণে থাকবে, উৎপাদ ঠিক তত বেশি পরিমাণে উৎপন্ন হবে। যেটা মিন করছি সেটা হলো গ্লাইকেশনের মাধ্যমে সুগার প্রোটিন অথবা ফ্যাটের সাথে বিক্রিয়া করে এইজেস তৈরি করছে এবং সুগার আপনার বডিতে যত বেশি পরিমাণে প্রবেশ করবে, এই গ্লাইকেশনের রেট তত বেশি হবে এবং আপনার বডির এইজিং তত ফাস্ট হবে। একটা নিউবর্ন বেবি হওয়ার পর থেকে বৃদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তার বডিতে গ্লাইকেশন চলতেই থাকে। অর্থাৎ এই বেবিটা যখন আস্তে আস্তে বৃদ্ধ একটা মানুষে পরিণত হচ্ছে, তখন একে বলা হয় যে এই মানুষটা গ্লাইকেট করছে, দ্য পারসন ইজ গ্লাইকেটিং। রিসার্চের অবজারভেশনের মাধ্যমে দেখা গেছে যে এই নিউবর্ন বেবির কার্টিলেজগুলো সাদা বর্ণের এবং একজন বৃদ্ধ মানুষের কার্টিলেজ ব্রাউন কালারের। ঠিক একই রকম একটা খাবারকে রান্না করার পর যেমন সেটা ব্রাউন হয়ে যায়, সেটাকে ব্রাউনিং বলে, একজন মানুষের ক্ষেত্রেও বয়স বৃদ্ধির সাথে সাথে কার্টিলেজগুলো ব্রাউন হয়ে যায় এবং এই জিনিসটাকে আরও ইনহ্যান্স করে, আরও ফাস্ট করে দেয় বেশি বেশি সুগার। আমাদের শরীরের প্রাইমারি সোর্স অফ এনার্জি হলো কার্বোহাইড্রেট। আমরা যে টাইপের কার্বোহাইড্রেটই খাই না কেন, আমাদের বডি সেটাকে আলটিমেটলি সুগারে পরিণত করবে বা গ্লুকোজে পরিণত করবে। গ্লুকোজ একটি সুগার। তাহলে এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতেই পারে যে আমি যেহেতু কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলেই আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছি, তাহলে এতদিনে তো আমি যথেষ্ট পরিমাণে ভাত খেয়েছি, ভাতের পাশাপাশি অন্যান্য কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন আলু, ফ্রুটস, অনেক কিছু খেয়েছি যেগুলো কার্বোহাইড্রেট বেসড, তাহলে এখনও এত বেশি ইয়াং আছি কীভাবে? এটা একটা কোশ্চেন হতেই পারে। আচ্ছা, যখন আমরা ভাত, আলু, ফ্রুটস এ সকল কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে থাকি, যেগুলো আলটিমেটলি সুগারেই পরিণত হয়, এ সকল খাবারের মধ্যে সুগারের পাশাপাশি থাকে ফাইবার্স, ওয়াটার কন্টেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট, মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন মিনারেলস অ্যান্ড ভিটামিনস। স্পেশালি ফাইবার থাকার কারণে এই সকল খাবার আমরা যখন খাই, এর ডাইজেশনগুলো অনেক স্লো হয়। এই ফাইবারযুক্ত কার্বোহাইড্রেটগুলো যখন আমরা খাই, তখন এগুলো আমাদের ইন্টেস্টাইনের মধ্যে একটা ব্যারিয়ারের সৃষ্টি করে, যেটা হলো ফাইবারের ব্যারিয়ার, যেই ব্যারিয়ারের কারণে সুগার খুবই স্লোলি আমাদের শরীরে ডাইজেস্ট হয় এবং স্লোলি আমরা এনার্জি পেয়ে থাকি, যার মাধ্যমে এই গ্লুকোজটা গ্লাইকেশনের রাস্তায় যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে বা যায়, তবে খুব বেশি যায় না। তাই যখন আমরা হোল গ্রেইন সিরিয়ালস যেমন ব্রাউন রাইস, আলু, তারপর ফ্রুটস এই সকল কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, তখন এগুলোর মাধ্যমে গ্লাইকেশনের রেটটা অনেক নর্মাল থাকে। একজন মানুষ জন্মের পর থেকে স্লোলি আস্তে আস্তে বয়স বৃদ্ধি হবে এবং এরপর মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক এবং এই প্রসেসটা একটা নর্মাল পেসে ঘটে। কিন্তু এই প্রসেসটা আরও বেশি স্পিডে ঘটে যখন আপনি এক্সট্রা সুগার খান। এখন আসি সুগার খেলে কি সমস্যা। সুগার বা টেবিল সুগার হলো মেইনলি সুক্রোজ। সুক্রোজের মধ্যে দুটি সমান পরিমাণে সাবস্টেন্স থাকে, একটা হলো গ্লুকোজ আর একটা হলো ফ্রুক্টোজ। এই দুটি সাবস্টেন্সের মধ্যে আমি যদি গ্লুকোজের গ্লাইকেশন রেটকে 1 ধরি, সেক্ষেত্রে ফ্রুক্টোজের গ্লাইকেশন রেট গ্লুকোজের থেকে 10 গুণ বেশি হয়ে থাকে। অর্থাৎ এই টেবিল সুগারটা খাবার কারণে আপনার গ্লাইকেশন অনেক ফাস্টার হয়, যেহেতু টেবিল সুগারের মধ্যে এক্সট্রা কোনো ফাইবার থাকে না, এটা একটা র সুগার। ফাইবার না থাকার কারণে এটা খুবই ইজিলি আমাদের বডিতে অ্যাবজর্ব এবং ডাইজেস্টেড হয়ে যায়। একইভাবে যদি সফট ড্রিঙ্কসের কথা বলি, যেমন কোকাকোলা, এই সফট ড্রিঙ্কসগুলোর মধ্যে প্রায় 39 গ্রাম পরিমাণ সুগার থাকে। ভাবতে পারছেন? অর্থাৎ একটা বোতলের মধ্যে অর্ধেকের বেশি পরিমাণ সুগার দিয়েই ভর্তি।
একইভাবে যদি ফ্রুট জুসের কথা বলে থাকি, অনেকে ভেবে থাকে যে ফ্রুট জুস এটা ফলের রস হতে পারে, এটা তো অবশ্যই খাওয়াই যায়, এটা ভালো হতেই পারে। কিন্তু ফ্রুট জুস অ্যাকচুয়ালি ফ্রুট থেকে বানানো হয় না। ফ্রুট জুসের মধ্যে একই রকম সফট ড্রিঙ্কসের মতোই চিনি দিয়ে ভর্তি থাকে এবং এক্সট্রা করে এখানে হয়তো কোনো একটা ফ্রুটের ফ্লেভার অ্যাড করা হয়, যেমন আম বা লিচি, এগুলোর ফ্লেভার কেমিক্যালি অ্যাড করা হয়। অর্থাৎ ফ্রুট জুসও কোনোভাবেই ভালো না এবং এখান থেকে আপনি কোনো বেনিফিশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টসও পাবেন না। এখানেই শেষ না, ওই যে বললাম গ্লাইকেশনের ইন প্রোডাক্ট হিসেবে এইজেস তৈরি হয়। এই এইজেস আপনার বডিতে রেজ রিসিপ্টর অ্যাক্টিভেট করে দেয় এবং এর ফলে শরীরে ক্রনিক ইনফ্লামেশন হয়। এবং আপনাদের অনেকেরই হয়তো জানারই কথা যে শরীরে ইনফ্লামেশন হলে আসলে কী কী হয়, যেমন হার্ট ডিজিজ, কিডনি ফেইলার সহ আরও অন্যান্য অনেক মেজর ডিজিজেস হয়। একটা বিষয় মেনশন করি, সেটা হচ্ছে যখন ক্রনিক ইনফ্লামেশন হয় তখন আমাদের বডিতে যেই ব্লাড ভেসেলগুলো আছে, এই ব্লাড ভেসেলগুলোতে ছোট ছোট ছিদ্র হয়ে যায় এবং এই ছোট ছোট ছিদ্র হওয়ার কারণে ব্লাড প্লাজমা, হোয়াইট ব্লাড সেল এবং ইনফ্লামেটরি প্রোটিনস ব্লাড ভেসেল থেকে বেরিয়ে এসে কোষের মধ্যে ঢোকে এবং এর মাধ্যমে ব্লোটিং বা ফুলে যাওয়া দেখা যায় আমাদের শরীরে। অনেকে দেখে থাকবেন যে পায়ের গোড়ালিতে একটু চাপ দিলেই ভিতরে ঢুকে যায়, আবার আস্তে আস্তে সেটা নর্মাল হয়ে যায়, অর্থাৎ পানি জমে থাকে। এই সেম জিনিস যদি আপনার ফেসে ঘটে থাকে তাহলে আপনার ফেস ব্লোটেড থাকে, অর্থাৎ আপনার ফেস ফোলা ফোলা ভাব থাকে। আপনি যদি লক্ষ্য করে থাকেন যে আপনার ফেস সবসময় ব্লোটেড থাকে, তাহলে এটা একটা সাইন যে আপনি হয়তো প্রতিদিন অনেক বেশি পরিমাণ সুগার খাচ্ছেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ঠিক কত পরিমাণে সুগার আমরা খাবো। WHO দৈনিক 6 টেবিল স্পুন পর্যন্ত সুগার রেকমেন্ড করে তাই বলে এই না যে আপনি যদি 6 টেবিল স্পুনের কম পরিমাণ সুগার খান তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। অর্থাৎ 6 টেবিল স্পুনের বেশি পরিমাণ সুগার আপনার খাওয়া যাবে না, খেলে আপনার ক্ষতি হবে। এটার উদাহরণ হিসেবে বলতে পারি, ধরেন একজন স্মোকার আছে, সে রেগুলারলি 10টা সিগারেট স্মোক করে। তাকে যদি বলা হয় যে আপনি প্রতিদিন 10টার পরিবর্তে 2টা করে সিগারেট খান, তাহলে এটা অবশ্যই তার শরীরের জন্য ভালো। কিন্তু সব থেকে ভালো কি স্মোকিং কুইট করে দেয়া। ঠিক একইভাবে আপনি যত কম পরিমাণ সুগার খাবেন এটি তত আপনার শরীরের জন্য ভালো। যদি সুগার কুইট করে ফেলেন এটা আপনার জন্য বেস্ট। আদিকাল থেকেই সুগার কখনো মানুষের খাবারের মধ্যে ছিল না। আগেকার মানুষ গাছ থেকে ফলমূল ছেড়ে খেত, ফলমূল মিষ্টি হয়ে থাকে এবং ফলমূলে ফ্রুক্টোজ থাকে। কিন্তু কথা হলো ওই ফল খাবার সময় এখানে সুগার আপনার শরীরে প্রবেশ করার পাশাপাশি হিউজ পরিমাণ ফাইবার এবং ওয়াটার কন্টেন্ট এবং অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস প্রবেশ করছে, যার কারণে ফলমূলের সুগার আপনার শরীরে সিগনিফিক্যান্ট কোনো ক্ষতি করে না। তাই দেখবেন যে আগেকার মানুষ দীর্ঘদিন ধরে বাঁচত, 100 বছরের বেশি পরিমাণ বাঁচত। কিন্তু এখনকার মানুষ অত দীর্ঘ পরিমাণ সময় বাঁচতে পারে না, কারণ তাদের এইজিং অনেক ফাস্টার। আমি পার্সোনালি নিজেও সুগার খাই, কিন্তু আমি একটা সিম্পল টেকনিক ইউজ করি যার মাধ্যমে এই সুগারের ক্ষতিকর ইফেক্টটা আমার শরীরে সব থেকে কম দেখা যায়। সেটা হলো আমি কখনো খালি পেটে সুগার খাই না, সবসময় ভরা পেটেই খাই। অর্থাৎ হয়তো আমি দুপুরে কোনো খাবার খেয়েছি যেই খাবারের কম্পোনেন্টগুলোর মধ্যে হয়তো ভেজিটেবলস এবং প্রোটিন থাকে, ভেজিটেবলস এবং প্রোটিন জাতীয় খাবারগুলো আমি আগে খেয়ে নেই এবং এরপর আমি ভাত খেয়ে নেই, যার মাধ্যমে আমার শরীরে এই ফাইবার এবং প্রোটিন আগে প্রবেশ করার কারণে কার্বোহাইড্রেটের ডাইজেশনও স্লো হয়ে যায় এবং এরপর যদি আমি একটি সুগার জাতীয় খাবার খাই যেমন চা বা কফি, সেখানে যদি 1 স্পুন সুগার দিয়েও দেই সেরকম কোনো ক্ষতি আমার শরীরে রাখবে না। অ্যাডিশনালি আমি সুগার ঠিক সেরকম সময় চুজ করেই খাই যার পরবর্তী সময়ে আমার কোনো ফিজিক্যাল ওয়ার্কআউট আছে, যেমন আমি হাঁটবো বা ব্যাডমিন্টন খেলবো বা কম্পাউন্ড মুভমেন্ট করব। এই মুভমেন্টগুলোর আগে সুগার খেলে কি হয়, যেই সুগারটা আমার শরীরে প্রবেশ করলো সেটা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে বার্ন আউট হয়ে যাচ্ছে এবং আমাকে সেই সময় এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো করার জন্য এক্সট্রা শক্তিও দিচ্ছে। প্লিজ শেয়ার দিস ভিডিও টু মেক এভরিওয়ান অ্যাওয়্যার অফ দিস প্রবলেম। আমাদের শরীরের প্রাইমারি সোর্স অফ এনার্জি হলো গ্লুকোজ, কিন্তু সুগার খেলে আমাদের ক্ষুধা কেন আরও বেড়ে যায়, আমাদের উইকনেস কেন লাগে, ফেটিক কেন লাগে, ব্রেইন ফগ কেন হয়, এ সকল বিষয়ে কনসার্ন হতে কিপ ইউর আইজ ফর দ্য আপকামিং ভিডিওস।